নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা এখানে আলোচনা করব পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক এবং তাপীয় রোধ। তো এই যে দুটো জিনিস, তাপ পরিবাহিতাঙ্ক এবং তাপীয় রোধ আসলে কী জিনিস বটে, এটাকে আমরা খুব ভালো করে বুঝবো। ভালো করে বলতে এখানে বিষয়গুলোকে আমরা প্র্যাকটিক্যালি অনুভব করার চেষ্টা করব যে ভাই আসল বিষয়টা এখানে হচ্ছে কি। তো আশা করছি আমার সঙ্গে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। তাহলে ক্লাসটা শুরু করছি। এরপর আমরা আগের দিন দেখেছিলাম যে তাপ পরিবহনের তিনটা পদ্ধতি। 3 নম্বরটা হচ্ছে আমাদের বিকিরণ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে আমাদের পরিচালন পদ্ধতি, আর 1 নম্বরটা হচ্ছে আমাদের পরিবহন পদ্ধতি। তো এই যে তাপ পরিবাহিতাঙ্ক আছে, এটাকে ভালো করে বোঝার জন্য আমরা পরিবহন পদ্ধতির সাহায্য নেব। তো আমরা সেখানে দেখিয়েছিলাম একটা আমাদের দণ্ড ছিল অ্যালুমিনিয়ামের, ট্রাইপডের দণ্ডটা। তো সেখানে আমরা একদিকে করে দিয়েছিলাম প্রদীপ দিয়ে, এদিকে উত্তপ্ত করছিলাম, আর একদিকে আমরা মোমের লাগিয়ে দিয়েছিলাম। এই তো ছবিটা এখানে দেখো, এখানে আমরা প্রদীপ দিয়ে বা মোমবাতি দিয়ে তাপ দিচ্ছিলাম আর এদিকে মোম লাগিয়ে দিয়েছিলাম। তার ফলে আমরা বুঝতে পারলাম এই যে দণ্ডটা আছে সেটা তাপটাকে পরিবহন করছে এদিক থেকে এই দিকে। মানে মোমটা গলে যাবে, মানে কি এদিকটা গরম হয়ে গেল, মানে তাপটাকে সে পরিবহন করে দিল, তার ফলেই তো মোমটা এখানে গলে নিচে পড়ে গেল। সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তো সেই জিনিসটাকে একটু আরও ভেতরের থেকে ভালো করে দেখার চেষ্টা করব। কীরকম করে দেখো, তো এই যে দণ্ডটা এখানে রেখে আমরা তাপ দিচ্ছিলাম, একে তাপ দেওয়ার ফলে দণ্ডটা এখানে তাপটাকে পরিবহন করছিল। তো এটাকে আমি পুরোটা জিনিসটাকে না ভেবে আমি যদি এটাকে টুকরো টুকরো করে ভাবি যে প্রথমে এই টুকরোটা ভাববো, তারপরে এখান থেকে এটা, তারপরে এখান থেকে এটা, মানে এই যে পুরো দণ্ডটাকে একটা সেকশনে ভাগ করে নেবো, কিছুগুলো সেকশনে। যেমন এখানে দেখো, এটাকে ছোটোর মধ্যে এখানে ভাগ করে নিলাম, এটাকে এখানে ভাগ করে নিলাম, এখানে ভাগ করে নিলাম, এখানে ভাগ করে নিলাম। এরপর দেখছি এখানে কি হচ্ছিল বিষয়টা। এখানে হচ্ছিল যে ভাই এখানে আমি তাপ দিচ্ছিলাম প্রদীপের সাহায্যে কিংবা মোমবাতির সাহায্যে। তো প্রথমে এই যে সেকশনটা আছে সেটা প্রথমে গরম হচ্ছিল, তারপরে গরম হওয়ার পরে এখানে গরম হলো, তারপরে এখানে গরম হলো, তারপরে এখানে গরম হলো, তারপরে এখানে গরম হলো, দিয়ে তাপটা এখানে পৌঁছে গেল। তো মানে যখন আমি এখানে তাপ দিচ্ছিলাম তখন পরিবাহীটা বলছে যে ভাই আমি প্রথমে গরম হব, তারপরে যেটা বেঁচে যাবে সেই তাপটাকে আমি পরিবাহিত করে দেব, এটা সে বলছে। তো সেই জন্য এই সেকশনটা প্রথমে গরম হলো, গরম হওয়ার পর যেটা বেঁচে গেলো সেই তাপটাকে সে এখানে দিল, এটা পুরো গরম হয়ে গেলো, তারপরে যেটা বেঁচে গেলো সেটা এইখানে দিল। তো এরকম করে কিন্তু তাপটাকে পরিবাহিত করছিল। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দণ্ডটা প্রথম অবস্থায় প্রথমে তাপটাকে গ্রহণ করার সাথে সাথে, মানে পরিবহন করার সাথে সাথে শোষণও করে নিচ্ছে। মানে পরিবহন তো করছেই, তার সঙ্গে শোষণও করছে। তো পদার্থের এই অবস্থাটাকে বলা হয় স্থিতপূর্ব অবস্থা। মানে এই অবস্থায় স্থিতপূর্ব অবস্থা, মানে এই অবস্থায় পরিবাহীটা তাপটাকে পরিবহন করার সাথে সাথে শোষণ করে। তাহলে এটা হলো একটা জিনিস। এরপর আরেকটুকু আমরা এগোই আগে, তখন আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে এই প্রসেসটা প্রথমে গরম হচ্ছিল, তারপরে তাপটা এখানে দিচ্ছিল, প্রথমে গরম হচ্ছিল, তারপরে এখানে তাপটা দিচ্ছিল। এই পুরো প্রসেসটা কিন্তু ওই পুরো দণ্ডটার মধ্যে হয়ে গেল। এমন একটা অবস্থায় পৌঁছে গেল দণ্ডটা যে এখানে তাপ দিলে আর কোনো সেকশনে কিন্তু তাপটাকে শোষণ করতে পারছে না। এখানে দিচ্ছি সেই মাত্র সে ফটাস করে এখানে পৌঁছে দিচ্ছে, মানে খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে দিচ্ছে। তার মানে কোনো স্তরে কিন্তু আর শোষণ হচ্ছে না, যা শোষণ হওয়ার প্রথমে সে শোষণ হয়ে গিয়েছিল। তো পদার্থের যে এই অবস্থাটা, সেই অবস্থাটাকে বলা হয় স্থিতাবস্থা। মানে স্থিত অবস্থার পর স্থিতাবস্থা বলা হয়। এই অবস্থায় কিন্তু পরিবাহীটা কোনো প্রকার কিন্তু তাপটাকে শোষণ করছে না। যেটা আমি এখানে দিচ্ছি যে তাপটা, সেই তাপটাকে কিন্তু তাড়াতাড়ি এখানে পৌঁছে দিচ্ছে, যেটা দিচ্ছি সেটাই কিন্তু এখানে পৌঁছে দিচ্ছে, কোনো প্রকার শোষণ হচ্ছে না তাপের। তো এই অবস্থাটাকে কী বললাম? স্থিতাবস্থা বললাম। হয়ে গেছে। তো এই যে ক্যালকুলেশনটা আমাদের আছে, তাপ পরিবাহিতাঙ্কের ক্যালকুলেশন যেটা আছে, সেটা আমাদের কোন পদার্থের ক্ষেত্রে, পদার্থের কোন অবস্থা, আমাদের যে পদার্থটা যখন আমাদের স্থিতাবস্থায় থাকবে তখন কিন্তু আমরা এই জিনিসটা ক্যালকুলেশনটা করি। মানে এই যে পদার্থটা এখানে ধরেছিলাম, এই যে পাতটা এখানে আমরা মনে করেছি, সেই পাতটা কোন অবস্থায় থাকবে? স্থিতাবস্থায় থাকবে। মানে একে যখন আমরা তাপ দেব, তাপটা ডাইরেক্ট সে ট্রান্সফার করে দেবে বা পরিবাহিত করে দেবে, এখানে কিন্তু সে কোনো প্রকার শোষণ করবে না। স্থিতাবস্থায় কিন্তু পাতটা আমাদের আছে। তো সেই সময় কি হচ্ছে, তাপটা যখন আমরা এখানে দিই, তো সেই তাপটা এই যে পাতটা আছে সেই পাতটার কিছুগুলো জিনিসের ওপর নির্ভর করে, যে কতটা তাপ যাবে কতটা যাবে না, কোনটা বাড়িয়ে দিলে কিভাবে কি নির্ভর করবে তাপটা, সেটা কিন্তু নির্ভর করছে। কীরকমভাবে এখানে দেখো, এক একটা জিনিস করে বলছি। এই যে এরিয়া আছে, এই যে এরিয়াটা, যেমন একটা আমি যদি এটাকে দেখি, একটা পাত ভাবি, এই যে পাওয়ার ব্যাংকটা আছে এটাকে যদি আমরা একটা পাত ভাবি, লোহার পাত ভাবি, তাহলে এইটা হচ্ছে তার কি ক্ষেত্রফলটা। এই যে ক্ষেত্রফলটা, যদি এখানে আমি মোমবাতি জ্বালিয়ে দিই, এখানে তলায় দিই, এখানে যদি মোমবাতি জ্বালিয়ে দিই, তাহলে তাপটা এখানে ক্ষেত্রফলের উপর দিচ্ছি, তাহলে ক্ষেত্রফলটা যত বড় হবে
মানে যত জায়গা জুড়ে আমি তাপটাকে দেবো, যত ক্ষেত্রফল জুড়ে, তত কিন্তু তাপের পরিমাণটা বেশি হবে। মানে ক্ষেত্রফলটা বাড়িয়ে দিলাম তো তাপের পরিমাণটাও বেড়ে গেল, আমাদের প্রবাহের পরিমাণটাও বেড়ে গেল। মানে একটা নলের মতন জিনিসটা কল্পনা করো, নলের মতন। যেমন নলের মুখটা যদি কি হয়, প্রস্তরটা যদি ক্ষেত্রফলটা যদি কি হয় বড় হয়ে যায় তাহলে বেশি জল যাবে, যদি ছোট হয়ে যায় তাহলে কম পরিমাণে জল যাবে। সেরকম তাপের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা, যদি এর তলটা যদি বড় হয়, মানে বড় জায়গা জুড়ে আমি তাপ দিই তাহলে তাপটা বেশি পরিমাণে যাবে, যদি কম জায়গা জুড়ে দিই তাহলে কম পরিমাণে তাপ যাবে। মানে তাপটা ক্ষেত্রফলের ওপর সরল সম্পর্কে আছে, এটা বলতে চাইছে। ক্ষেত্রফল বাড়লে তাপের পরিমাণ বেড়ে যাবে, তাহলে এর সঙ্গে কি আছে, সরল সম্পর্কই আছে আমাদের। ঠিক আছে, এটা বুঝে গেলাম। তারপরে দেখতে পেলাম এর যে বেদ আছে, যে ভাই এর বেদটা কতটা মোটা আছে কতটা পুরো আছে। যদি আমি এই দিক থেকে তাপ দিই তাহলে এইটা এর বেদ হয়ে যাবে, মানে এই যে যতটা এই ছেদ করে যাবে তাপটা, ওইটা কি হবে, এর এটা বেদ হয়ে যাবে। তাহলে বেদটা যত বেশি হবে তাপটা তত কম পরিমাণে যাবে, মানে বেদটা বাড়লে তাপটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাপ পরিবহন ক্ষমতা, মানে তাপ পরিবহনটা কমে যাচ্ছে। তো সেটা কি কিসের সঙ্গে সম্পর্ক, এই যে এটা আছে সেটা কি ব্যস্ত সম্পর্ক আছে এর সঙ্গে। যদি এটা আমি বাড়িয়ে দিই, ডিটাকে যদি বাড়িয়ে দিই, বেদটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে তাপের যে প্রবাহের পরিমাণটা সেটা কিন্তু কমে যাবে। তার মানে ব্যস্ত সম্পর্ক বলতে উল্টো সম্পর্ক হয়ে আছে এটা। এটা হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সময়ের উপর একটা নির্ভর করছে, যত সময় সে দিচ্ছি, যত সময় ধরে তাপ দেবো তত বেশি পরিমাণে তাপ যাবে, কম সময় ধরে যদি তাপ দিই তাহলে কম পরিমাণে তাপ যাবে। তার মানে তাপটা সময়ের সঙ্গে সরল অনুপাতে আছে বা সরল সম্পর্কই আছে। মানে এখানে কি হবে, এটা টি হবে। ঠিক আছে, ছোট হাতের টি হবে। তারপরে বলছে এই যে তাপটা আমরা এখানে দিচ্ছি, তো এখানে একটা তল হচ্ছে আর এইদিকে একটা তল হচ্ছে, দুটো তল হচ্ছে। তো দুটো তলের উষ্ণতার পার্থক্যের উপরে সরল সম্পর্ক থাকে। পার্থক্যটা যত বেশি হবে তত কিন্তু উষ্ণতাটা বেশি পরিমাণে, তাপটা কিন্তু বেশি পরিমাণে যাবে। এই যে আমরা যখন এখানে কী করি, রান্না করি, আমরা যখন রান্না করি তাওয়ার উপরে যখন এখানে রুটি টুটি কিছু বানাই, তখন কী হয়, তাপটা এখানে গ্যাসটা নিচের থেকে জ্বলে, তাহলে তাপটা এটার মধ্যে দিয়ে যাচ্ছে, লম্বভাবে যাচ্ছে তাপটা। তো এই যে যে ইয়েটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এর বেদ হয়ে যাচ্ছে। তখন যখন এখানে দেবো এটা এর বেদ হয়ে যাচ্ছে, আমরা এখানে তাপটা বেশি হচ্ছে, তাহলে এখানে নিচটা আমি তাপ দেবো, এখানে তো ঠান্ডা থাকে আমাদের, প্রথম অবস্থায় তো ঠান্ডা থাকে, প্রথমে নিচটা কী থাকে, প্রথম যখন আমরা গ্যাসের উপর চাপিয়ে দিই তখন এই দিকটা গরম থাকে, মানে গরম হতে চাই, আর এই দিকটা কি তত পরিমাণে সেই পরিমাণে গরম থাকে না, মানে ঠান্ডা থাকে। তার মানে কী হচ্ছে, তাপটা উচ্চ তাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন তাপযুক্ত অঞ্চলের দিকে যাচ্ছে। মানে এই যদি পৃষ্ঠটা আছে, প্রথম পৃষ্ঠটা, এটা প্রথম যে পৃষ্ঠটা আছে সেটা যদি টেম্পারেচার যদি আমরা θ1 ধরি, এই যে তলটা আছে এদিকের তলটা যদি আমরা ধরি θ1 ধরি, কত ধরি, θ1 ধরি, আর এই যে বিপরীত দিকের যে তলটা আছে সেটা যদি আমরা θ2 ধরি, θ2 ধরি, তার মানে এইদিকে আমি তাপ দিচ্ছি, এই যে তাওয়াটা আমাদের আছে, তাওয়াটার এই তলটা, নিচের তলটা, এটা হচ্ছে কি তাপটা θ1 ধরে নিচ্ছি, এখানে গ্যাসটা জ্বলছে এখানে, তার মানে এখানে কি θ1 বেশি আছে, এইদিকে θ2 কম আছে, হয়ে গেল। তাহলে θ2 যখন এদিকে কম থাকবে, এরকম থাকবে এদিকটা, মানে কি θ1টা বড়, তখন মানে এই যে পার্থক্যটা হচ্ছে θ1 মাইনাস θ2, এটা কিন্তু এই যে পার্থক্যটা আছে সেই পার্থক্যর উপরে তাপের পরিমাণটা কিন্তু নির্ভর করবে। পার্থক্যটা যত বেশি হবে তাপের পরিমাণটা তত বেশি পরিমাণে হবে। পার্থক্যটা উষ্ণতা দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপটা তত বেশি পরিমাণে প্রবাহিত, মানে তার সঙ্গে সরল সম্পর্ক আছে, এটাই বোঝাতে চাইছি। তাহলে এটা হয়ে গেল কি আমাদের সরল সম্পর্ক হয়ে গেল, θ1 মাইনাস θ2 হয়ে গেল। এই পুরো বিষয়টাকে, চারটা জিনিসকে, একটা জিনিস, দুটা জিনিস, তিনটা জিনিস, চারটা জিনিসকে যদি আমরা একসঙ্গে লেখার চেষ্টা করি তাহলে সেটা কেমন করবে, এরকম দাঁড়িয়ে হবে একটা, উপরে কী থাকবে আমাদের ক্ষেত্রফল থাকবে, এখানে θ2 মাইনাস θ1, θ1 মাইনাস θ2, এখানে টি থাকবে, আর নিচে কি থাকবে, নিচে আমাদের ডি থাকবে। এটা কিন্তু ভেরিসেস আছে, সরল সম্পর্ক আছে, সমানুপাতিক সম্পর্ক আছে। এই সমানুপাতিকে যখন উঠিয়ে দিই তখন একটা এখানে ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাকে আমরা এখানে কে বলবো, তাহলে হচ্ছে কে এ θ1 মাইনাস θ2, আর এখানে টি, আর নিচে আছে কি ডি আছে। তো এই যে কেটা এখানে চলে এলো, কেটা, এই কেটাকে বলা হয় কি বলা হয়, তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। এই কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। এই যে তাপ পরিবাহিতাঙ্কটা আছে সেটা প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা আছে। যেমন লোহা যদি হয় তাহলে সমস্ত লোহার ক্ষেত্রে কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক একই থাকবে। যদি রূপা হয় তাহলে রূপার ক্ষেত্রে সমস্ত রূপার ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক এক থাকবে। তামা হয়, তামার আলাদা হয়েছে, সবগুলোর আলাদা আলাদা তাপ পরিবাহিতাঙ্ক থাকবে। তো এরপর আমরা এর পরিমাপটা বুঝবো যে ভাই তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। তখন আমরা কি করবো, এই সমীকরণ যেটা আছে সেটাকে একটু আমরা পাল্টে নিয়ে লিখবো। এখানে তো আমাদের বলতে ভুলে গেলাম, এগুলো কিন্তু ডিনোট করছে, ইন্ডিকেশন করছে, নির্দেশ করছে যে
তাপের পরিমাণটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি, ক্ষেত্রফলের পরিমাণটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি, বেদটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি, দুই পাতের উষ্ণতার পার্থক্য আমরা θ2 মানে θ1 দিয়ে প্রকাশ করছি, আর সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি। তাহলে এই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে। এরপর কি করব, এখানে একটু জিনিসটাকে মুছে দিচ্ছি আমি। তো এখানে আমরা কি দেখতে পেলাম, এখানে আমরা দেখতে পেলাম যে ভাই কিউ সমান কি আছে, কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি আছে। আমি কি করলাম, এই কিউর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে কিউডিটাকে এদিকে গুণ করে দিলাম, আর কেটাকে এদিকে রাখবো, বাকিটাকে এদিকে নিয়ে আসবো। তার মানে বিষয়টা কীরকম হবে, আমাদের এখানে কিউডি হবে, এটা কোনাকোনি গুণ হয়ে গেলো এদিকে, এটা এদিকে আর এটা এইদিকে, তাহলে এখানে কিউডি হয়ে গেল, কিউডি হয়ে গেল। আর এদিকে কী থাকবে আমাদের, এটা যদি এদিকে গুণ হয়ে যায় তাহলে এখানে থাকবে কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি, এটা হলো। তাহলে কেটাকে এদিকে রেখে বাকি জিনিসটাকে এদিকে নিয়ে আসছি। তার মানে কীরকম হবে, কে সমান যদি আমি বার করতে চাই তাহলে কী দাঁড়াবে, এটা কে সমান জানাবে, এটা নিচে চলে আসবে, মানে কিউডিটাও উপরে থাকবে, তাহলে কিউডি হয়ে গেল। আর এখানে কী হয়ে গেলো আমাদের, এ θ1 মাইনাস θ2, আর এখানে টি হয়ে গেল। তো এই অবস্থায় যখন আমি কিউটা যখন আমি 1 করে দিয়েছি, কিউটা 1 নয়, কিউটা কিউ থাকবে। যখন আমি এদের ডি আছে সেটা যদি আমি এখানে 1 করে দিচ্ছি, ক্ষেত্রফলটা যদি আমি 1 একক করে দিচ্ছি, θ1 মাইনাস θ2 যদি আমি 1 একক করে দিচ্ছি, আর টিটা যখন আমি 1 একক করে দিচ্ছি, তখন তাপের পরিমাণ কত হবে সেইটা আমাদের বলতে বলছে। মানে সেটাই আমাদের কী হবে, তাপ পরিবাহিতাঙ্ক হবে। যদি আমরা এগুলোকে 1 করে দিই, তাহলে প্রত্যেকটা যখন আমরা 1 করে দেবো, তাকে এখানে আমি 1 যদি বসিয়ে দিই, তাহলে কে সমান করে চলে আসবে, কিউ চলে আসবে। তার মানে কী বলবো, যে কোনো একটা পদার্থের প্রথম বেদটা বলবো, একক বেদযুক্ত একক ক্ষেত্রফলের দুই পাতের উষ্ণতার পার্থক্য যদি 1 একক হয়, তাহলে একক সময়ে যে পরিমাণ তাপটা প্রবাহিত হবে সেটাই হচ্ছে তার তাপ পরিবাহিতাঙ্ক। এটা আমি এটা দেখে বললাম, বইতে কিন্তু সেভাবেই একটু সাজিয়ে দেওয়া আছে। তাহলে সেটা তোমরা সেখান থেকে মুখস্থ করবে, মুখস্থ করতে কিন্তু সুবিধা হবে যদি জিনিসটাকে এভাবে বুঝে নিয়ে করো। তাহলে প্রত্যেকগুলো 1 করে ধরলে তাহলে একক বেদ যুক্ত হতে হবে, একক ক্ষেত্রফল যুক্ত হতে হবে, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যেটা সেটা 1 হতে হবে, একক সময়ে যে পরিমাণ তাপটা প্রবাহিত হবে সেটাকে কী বলা হয়, ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। তাহলে বিষয়টা তোমরা এখানে বুঝতে পারলে। এরপর কিসে আসবো, এরপর এর এককে আসবো। এই যে তাপ পরিবাহিতাঙ্ক আছে, তার এককটা কী হবে, তাহলে এককটা যদি জানতে হয় তাহলে এই যে আমাদের জিনিসটা এখানে লিখলাম সেটা থেকে আমরা পেয়ে যাব। কীরকমভাবে পেয়ে যাব, এখানে কি আছে আমাদের, কে সমান আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাই কিউ আছে, ডি আছে, আর নিচে কি আছে, এ ইন্টু θ1 মাইনাস θ2 আছে, ইন্টু টি আছে। তাহলে এখানে যদি আমরা সিজিএস, তাহলে সিজিএসে যদি আমরা প্রথম দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা যদি গাড়ি কিনে দিই একটা, কিউ আছে উপরে, কিউ মানে তাপ, তাহলে তাপের যে রয়েছে সেটা কত হচ্ছে, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি হচ্ছে। আর যে আমার বেদ আছে সেটা কি হচ্ছে, সেন্টিমিটার থাকবে বেদটা, তাহলে সেন্টিমিটার হয়ে গেল। ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলটা কি হচ্ছে, ক্ষেত্রফলটা আমাদের সেন্টিমিটার স্কোয়ার হবে, বর্গ সেন্টিমিটার বলি সেটাকে আমরা, তাহলে এটা হয়ে গেল কত, সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। θ2 মাইনাস θ1 আছে, এটা কি হবে আমাদের, এটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে। তো এটা কি দেখছি ভাই আমরা এখানে, সিজিএস পদ্ধতিতে। তো সিজিএস পদ্ধতিতে হয় ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই পদ্ধতিতে হয় কেলভিন। এটা লিখছি আমরা সিজিএস, ওই জন্য এখানে কি করব, ডিগ্রি সেন্টিগ্রেড করব। তারপরে আমরা কোথায় চলে আসছি, টিয়ে চলে আসছি। টিটা এখানে টেম্পারেচার নয়, টিটা এখানে হচ্ছে আমাদের কি, টাইম হচ্ছে, টাইম। তাহলে এটা কি হচ্ছে, সেকেন্ড, SEC, সেকেন্ড হয়ে গেল। এবার এই জিনিসটাকে নিচেরটাকে উপর তুলতে যাবো আমি, তখন কি হবে, তখন যে উপরে আমাদের কি আছে, সেমি আছে, আর নিচে আমাদের সেমি স্কোয়ার আছে, তো এটা যখন উপর উঠে যাবে তখন কত হবে, সেমি আর -2 হবে, আর এখানে 1 আছে, তো 2 আর -টা 1 হয় কি, -1 থাকবে। তার মানে এখানে কি হবে, ক্যালোরি সেন্টিমিটার মাইনাস ইনভার্স হবে একটা, ডিগ্রিটাও কত হবে, ডিগ্রিটাও কত হবে, মাইনাস হবে, আর সেকেন্ডে যেটা আছে সেটাও কত হবে আমাদের, মাইনাস হবে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের সিজিএস পদ্ধতিতে হয়ে গেল, সিজিএস পদ্ধতিতে হয়ে গেল। যদি আমি এখানে এসআই যাই, এসআই, তাহলে এসআই কি দেখতে হবে ভাই, এসআই যেটা ক্যালোরি যেটা আছে সেটা কি হয়ে যাবে আমাদের, ক্যালোরিটা আমাদের জুল হয়ে যাবে, জুল হয়ে যাবে, জুল, জুল সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, এটা জুল সেকেন্ড হয়ে গেল। তারপরে এখানে কি হবে, এটা মিটার হয়ে যাবে। তারপরে এখানে কি ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কেলভিন হয়ে যাবে আমাদের, কেলভিন হয়ে যাবে। তাহলে এরকম কিন্তু এটা হয়ে যাবে। এই যে জুল সেকেন্ড আছে সেটাকে আমরা কি বলি, ওয়াট বলি। ওই জন্য অনেক সময় এটাকে ডাব্লিউ আর কে এরকম করে কিন্তু লেখা হয়। তাহলে সিরিয়াসটা বুঝে গেলি আমরা, এসআইটাও বুঝে গেলি।
এরপর আমরা পুরো বিষয়টাকে কিন্তু বুঝে গেলি যে ভাই যে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক আছে সেটা কিন্তু কতটা পরিমাণে তাপ পরিবহন করবে সেটা কার কার উপরে নির্ভর করবে সেটা আমরা এখানে স্পষ্ট দেখতে পেলাম। এরপর আমরা আসবো কি তাপীয় রোধ আসবো। তাপীয় রোধ, তাপ যে পরিবহন হচ্ছে একটা দণ্ডের মধ্য দিয়ে, তাহলে কিছু তো এর মধ্যে বাধা আছে, যে কোন জিনিসটা এর মধ্যে বাধা সৃষ্টি করছে, এটা কিন্তু তড়িৎ যে পরিবহন হয়, তড়িৎ যে রোধ থাকে আমাদের, সেই রোধটার সঙ্গে কল্পনা করে কিন্তু এই যে তাপীয় রোধটা বানানো হয়েছে। তাহলে প্রথমে আমরা তড়িৎটা দেখব। আমরা জানি যে ওহমের সূত্র থেকে দুই প্রান্তে যদি বিভব পার্থক্য যদি V1 এবং V2 হয়েছে, তাহলে যে আমাদের ওহমের সূত্র আছে সেখান থেকে আমরা একটা সম্পর্ক পাই কারেন্টের। তাহলে আমরা জানি এই যে কারেন্ট সেটাকে I দ্বারা প্রকাশ করছি, এটাকে আমরা কী হচ্ছি প্রবাহ, প্রবাহ তড়িৎ প্রবাহ, এটা তড়িৎ। তারপরে আছে আমাদের কি বিভব হচ্ছে V1, আর হচ্ছে কি V2 হচ্ছে, এটা কি হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য পার্থক্য এটা হচ্ছে আমাদের যে কি জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু ওহমের যে সূত্র সেখান থেকে কিন্তু ভালো বুঝলে ভালো করে বুঝতে পারবে। তোমার যদি কারো না জানা থাকে তাহলে কিন্তু সেটা এখানে আলোচনার বিষয় নয়, সেটা এখানে এর মধ্য দিয়ে আসছে, ওই জন্য বিষয়টা এখানে আলোচনা হচ্ছে। বাকি না থাকলে তোমাদের অন্য যে ভিডিও আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তাহলে এই যে জিনিসটা হলো এটা বিভব পার্থক্য, মানে হচ্ছে ভোল্টেজটা, কার ভোল্টেজ বেশি। জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে প্রবাহিত হয়, সেরকম তড়িৎটা আমাদের কি হয় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে প্রবাহিত হয়। তাপটা আমাদের কীরকমভাবে হয় উচ্চ তাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়, তাপের দিকে। তো সেরকমই একটা হচ্ছে কি এটা বিভব পার্থক্য, মানে ভোল্টেজটা কত। আর এই যে আর সেটা কত হচ্ছে আমাদের রোধ হচ্ছে, রোধ হচ্ছে। তাহলে যে সূত্র আছে আমাদের সেটা কত হচ্ছে V1 মাইনাস V2 বা এখানে আর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে তাপটা পরিমাণ, এই যে তড়িৎটা পরিবহন হচ্ছে, তো সেখানে কি আছে আমাদের, সেখানে আমরা ইলেকট্রন কিন্তু প্রবাহ হয়। তো ইলেকট্রনটা একটা সময় প্রবাহ হয়, তো যে ভাই কত সেকেন্ড অন্তরে কতটা ইলেকট্রন প্রবাহ হচ্ছে, তো সেটা হচ্ছে আমার তড়িৎ। তো এইটাকে যদি আমরা লিখি তাহলে সেটাকে আমরা লিখি কিউ, কিউ মানে হচ্ছে আধান, যে কতটা আধান যাচ্ছে পার সেকেন্ডে, সেটাই আমাদের কত হচ্ছে আই হচ্ছে, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, মানে কতটা আধান যাচ্ছে পার সময়, পার টাইমে, পার সেকেন্ডে কত যাচ্ছে সেটাই বলা হচ্ছে। তাহলে এটা সমান কী হচ্ছে আমাদের V1 মাইনাস V2 বা এখানে কত হচ্ছে আর হচ্ছে। তো এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমাদের যে আমাদের সমীকরণটা দেখলাম, এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কিউ সমান কি দেখতে পেলাম কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি, এই জিনিসটা আমরা দেখতে পেলাম তাপের ক্ষেত্রে। তো তাপটাকে যদি আমরা ইউনিট টাইমে দেখি যে পার সেকেন্ডে কতটা তাপ যাচ্ছে, তো সেই টিটাকে আমরা সেই জন্য এই দিকে নিয়ে আসবো। তাহলে এখানে কি করলাম কিউ যেটা আছে সেই টিটাকে আমি নিচে নিয়ে এলাম, তখন এখানে দেখতে পাচ্ছি আমি কে এ আছে আর θ1 মাইনাস θ2 আছে, এইটা আছে, আর বাকি নিচে কি আছে ডি আছে। তখন আমি কি চাইছি দেখছি যে ভাই এই সমীকরণটার সাথে এইটাকে যদি আমি মেলাতে চাই, এখানে কিউ বাই টি আছে, এখানেও কিউ বাই টি আছে, তাহলে আর বাকি কী করলে এই সমীকরণটার সঙ্গে মিলবে। আমরা দেখতে পাচ্ছি এখানে V1 আছে V2 আছে, এখানে θ1 মাইনাস θ2 আছে, তাহলে এই যে যেটা আছে কে সেটা কিন্তু আমি নিচে নিয়ে আসি। তাহলে এখানে কিউ সমান আমরা লিখতে পারি কিউ বাই টি সমান লিখতে পারি আমরা যে θ1 মাইনাস θ2 বাই ডি, আর এখানে নিচে কে এটা চলে আসবে। এটা কি নিচে না ভেদলে তার নিচে চলে আসে, তাহলে নিচে এটা চলে এলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ যাকে বলি রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আমাদের কি এখানে আর হয়ে যাচ্ছে, আর এখানে কি আর এর জায়গাতে দেখো কি আছে আমাদের এখানে ডি বাই কে আছে, কি আছে ডি বাই কে আছে। আমি যদি এই দুটো সমীকরণকে তুলনা যদি করি তাহলে তো আমি ওটাই দেখতে পাচ্ছি যে এখানে আর এর জায়গাতে আজটা হচ্ছে কি আমাদের তড়িৎ রোধ হচ্ছে, তড়িতের যে রোধ হচ্ছে, তড়িৎ প্রবাহের রোধ হয়েছে রেজিস্ট্যান্স হচ্ছে তড়িতের ক্ষেত্রে। আর এখানে কি আছে থার্মাল রেজিস্টিভিটি, এটা কি হচ্ছে থার্মাল রেজিস্টিভিটি। তাহলে আর এর জায়গাতে আমি এইটাকে লিখতে পারি, মানে আর সমান আমি লিখতে পারি ডি বাই কে এ, এটা আমি লিখতে পারি। তো এটা কি বলা হয় থার্মাল রেজিস্ট্যান্স, ওই জন্য বা থার্মাল রেজিস্টিভিটি, ওই জন্য আমরা এখানে আর ডি করে দিই, আর টি ইজিক্যাল টু ডি বাই কে এ। মানে তড়িৎ যেমন একটা পরিবাহের মধ্যে দিয়ে বা তারের মধ্যে দিয়ে প্রবাহ করে, তখন তার মধ্যে রোধ থাকে, যে রোধ বলতে লাইট হচ্ছে কিংবা ছোটো ছোটো রোধ পাওয়া যায়, সেগুলো আমরা লাগিয়ে দিই, তাহলে সেগুলো রোধ হচ্ছে। তো সেই রকম যখন তাপটা পরিবহন করে তার মধ্যেও তো কিছু না কিছু রোধ থাকে, তো রোধটা কার কার উপর নির্ভর করে, এখানে ডি আছে, ডিটার উপর নির্ভর করছে। যদি ডি এর পরিমাণটা বেড়ে যায় তার মানে আমরা তখন দেখলাম তো যখন আমরা বেদটা বেড়ে গেলো তখন তাপটা কমে গেলো, মানে সেখানে কি থার্মাল রেজিস্ট্যান্সটা বেড়ে গিয়েছিল।
ডিটা বেড়ে যাওয়ার জন্য থার্মাল রেজিস্ট্যান্সটা বেড়ে গিয়েছিল। আর এই ক্ষেত্রফল যদি এখানে কী হয়ে যায়, বেরিয়ে যায়, ক্ষেত্রফলে যদি আমি বড় করে দিই, তখন আমি সেখানে কী দেখলাম, এই রেজিস্ট্যান্সটা কিন্তু কম হয়ে যাবে, মানে সেখানে দেখতে পেলাম যে তাপ যে প্রবাহ আছে সেটা কিন্তু বেড়ে যাবে। তো এটাকেই বলা হয় আমাদের কি, থার্মাল রেজিস্টিভিটি বা থার্মাল রেজিস্ট্যান্স। তাহলে আশা করছি তোমাদের যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। আজকের জন্য তোমাদের ধন্যবাদ জানাই।